brought to you by V-Guard। ভূপতিনগরে এনআইএর উপর হামলার ঘটনায় 4 দিন পার এখনো অধরা অভিযুক্তরা। ঘটনায় প্রবল চাপে জেলা পুলিশ। দিল্লি কলকাতা টানাপোড়েনের মধ্যে ধীরে চলো নীতি পুলিশের। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে খোদ এনআইএ কর্তা সহ 5 জনকে। গত দুদিনে 4 দফায় জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ। স্বয়ং রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি এই হামলা সমর্থন করছেন। তিনি বলছেন মহিলারা স্বতঃস্ফূর্তভাবে গণপ্রতিরোধ গড়ে তুলেছে, আর পরের দিন তার পুলিশকে পাঠিয়ে তিনি মলেস্টেশনের মামলা করছেন। তা কে কাকে গ্রেপ্তার করবে? এ রাজ্যে কোনো আইনের শাসন নেই। এখানে সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। এটা সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থা ভেঙে গেছে পশ্চিমবঙ্গে। জিটিএতে নিয়োগ দুর্নীতিতে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ। সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নির্দেশ খারিজের আবেদন জানিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে মামলা। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা। গতকালই সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বাহারে নিয়োগ দুর্নীতি শুভেন্দুর নিশানায় তৃণমূলের 2 হেভিওয়েট মন্ত্রী। অরূপ বিশ্বাস ও পার্থ ভৌমিককে নিশানা বিরোধী দলনেতার। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়োগ করেছে জিটিএ। অরূপ বিশ্বাসের হাত ধরে বিপুল টাকা এসেছে কলকাতায়, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি পার্থ ভৌমিকের। পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে, পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে। পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয়, সেই নিয়োগ ওখানে মানা হয়নি, এবং এর সঙ্গে সরাসরি অনেক থাপা যুক্ত। এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত, তবে বিনয় তামাংয়ের অত বুদ্ধি নেই। সব কাণ্ড কারখানা অনেক থাপার। আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক। অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত, এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসছে। 2023 অব্দি আমি কোনোদিন, 22 অব্দি আমি কোনোদিন পাহাড়েই যাইনি, ঠিক আছে? মানে ছোটবেলা থেকে। আর 2022-23 এইসব দুর্নীতির কথা বলছেন, তাদের কারোর সাথে আমার কোনো আলাপও নেই, আমি চিনিও না, ঠিক আছে? আর উনি যদি সত্যি সত্যি আমার নাম বলে থাকেন তাহলে অতি অবশ্যই আমি মানহানির মামলা করবো। শুভেন্দু তার মানে বুঝিয়ে দিল এনআইএ এরা করছে, আগাম যা বলে দিচ্ছে। যেমন এই যে কি বলে মেদিনীপুরে যে অ্যাকশন করলো পুলিশ, বিজেপির সঙ্গে এই সমস্ত সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, পার্টির সঙ্গে তাদের আর কোনো পার্থক্য থাকছে না। পার্টির যে ভূমিকা আর এজেন্সির ভূমিকা একই হয়ে গেছে। যত সিবিআই করছে, সিবিআইয়ের অত ইনফ্রাস্ট্রাকচার আছে বলেও আমাদের মনে হয় না, কিন্তু এটা অনারেবল হাইকোর্টের স্ক্রুটিনিতে আছে, জুডিশিয়াল স্ক্রুটিনিতে আছে। তো যে সময় নির্বাচন করা হয়েছে সেটা পলিটিক্যাল ভেন্ডেটা থেকে পলিটিক্যাল পার্টিরা করে থাকে। তো এই সময় যে জাজমেন্টগুলো আসছে সেটা যদি হাইলি এর সাথে পলিটিক্যাল বিষয়গুলো যুক্ত হয়ে থাকে তাহলে নানান রকমের প্রশ্ন ওঠে। সরকারি হাসপাতালে ওষুধের গুণমান নিয়ে বড়সড় প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য দফতর। এনআরএস হাসপাতালে সদ্যজাতদের ওয়ার্ড এসএনসিইউ বিভাগে ছত্রাকযুক্ত ইনজেকশন সরবরাহের অভিযোগ। এই অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র। শ্বাসকষ্টজনিত রোগে ভোগা সদ্যজাতদের সিনডেডাফিল সাইট্রেট নামে একটি ইনজেকশন দেওয়া হয়। জীবনদায়ী সেই ইনজেকশন ব্যবহার করতে গিয়ে চক্ষু চড়ক গাছ নার্সদের। নিম্নমানের ওষুধ সরবরাহের প্রামাণ্য নথি আমাদের হাতে, TV9 বাংলার হাতে। এনআরএস সূত্রে খবর, ইনজেকশনের গায়ে 2025 সালে 30 মে পর্যন্ত ওষুধের মেয়াদ লেখা রয়েছে, কিন্তু মজুদ থাকা সবকটি ভায়ালের ভিতরে ছত্রাক দেখা যাচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক বলে জানাচ্ছেন শিশুরোগ চিকিৎসকেরা। সেই ক্ষেত্রে অর্থাৎ পারসিস্টেন্ট পালমোনারি হাইপারটেনশন এর ট্রিটমেন্ট হিসেবে সিলডেনাফিল ইনজেকশন ইউজ করা হয়, যাতে রাইট হার্ট ফেইলিওর না হয়, পালমোনারি হাইপারটেনশনটা কমে গিয়ে। যে কোনো ইনজেকশনই তো ফাঙ্গাস থাকা উচিত না।
খোঁজ নিয়ে দেখলাম যে এটা হয়েছে, ঘটনাটা ঘটেছে। তো আমাদের তরফ থেকে এরকম হতেই পারে, কোনো কোনো ওষুধে প্রবলেম হতেই পারে, সেটা জানানো হয়েছে সাপ্লায়ারকে এবং সেটা রিপ্লেস করে দেওয়ার কথাও তাদের বলা হয়েছে। তারা আদৌ ঠিক ওষুধ দিচ্ছে কিনা সেটা নিয়ে কোনো আমরা সন্দিহান না, সেই রকমটা এখনই কিছু বলতে পারছি না এই ব্যাপারটাতে। সেটা আরও তলিয়ে দেখে সেরকম যদি ঘটনা আরও কিছু ঘটে তখন এগুলো দেখতে হবে। তো আপাতত আমাদের যা প্রসেস মেনে নেওয়ার সেটা করা হয়েছে এবং তাতে এরকম একটা বেরিয়েছে, দিয়ে সেটাকে রিপ্লেস করা এবং ঠিকঠাক ওষুধটা যাতে দেয় সেইটা দেখা, এটাই হচ্ছে আপাতত আমাদের উদ্দেশ্য। অল্প সময়ের ব্যবধানে দুই ঘটনার জেরে রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসা সামগ্রী কতখানি নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। একাধিকবার সেই প্রশ্ন তুলেছি আমরা। TV9 বাংলা একদিকে NRS এর শিশু বিভাগের বিপজ্জনক ইঞ্জেকশন সরবরাহ, অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজের সংকটজনক রোগীকে খালি অক্সিজেন সিলিন্ডার দেওয়ায় রোগী মৃত্যুর অভিযোগ। দুই ক্ষেত্রেই কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, কিন্তু তাতেও নিম্নমানের চিকিৎসা সামগ্রী সরবরাহের অভিযোগ মুছে ফেলতে পারছে না রাজ্য স্বাস্থ্য দফতর। আশা করছি দু একদিনের মধ্যেই আমরা পরিষ্কার বিষয়টা আমাদের সামনে এসে যাবে। যদি কোথাও এরকম কিছু ঘটে থাকে কোনো রকম, তো অবশ্যই যা সরকারি নিয়ম আমরা জানাবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বা ব্যবস্থা নেওয়ার কথা ভাববো। যারা ওখানে ওই ওয়ার্ডের সিস্টার ইনচার্জ যিনি আছেন, ওই ওয়ার্ডে ডাক্তারবাবুরা যারা রয়েছে, অবভিয়াসলি তাদের। এটা যদি সত্যি হয় এটা তো একটা ভয়ঙ্কর ঘটনা। আমরা এতদিন বলছিলাম মানুষের জীবন নিয়ে ছেলেখেলা চলছে, এখন তো দেখছি শিশুদের জীবন নিয়েও ছেলেখেলা। তবে পশ্চিমবঙ্গে এখন কিন্তু আমাদের যেটা দেখে মনে হয়েছে সবটাই বোধহয় সম্ভব। তার কারণ এখানে ওই তথাকথিত কাটমানি ছাড়া কোথাও কোনো কাজ, এমনকি রেগার কাজ থেকে শুরু করে কোথাও কোনো কাজ, কোনো কন্ট্রাক্ট, কোনো কিছুই হয় না। আমরা অভিযোগ করতে করতে আমরা হাঁপিয়ে গেছি, কোনো অভিযোগের কোথাও কোনো তদন্ত হয়নি। রাজ্য প্রশাসনটাতেই ফাঙ্গাস ধরে গেছে, ভায়াল তো রাজ্য প্রশাসনের মধ্যে, তো এখানে তো ফাঙ্গাস ধরাটাই আমরা মনে করি যে এটাই সমীচীন কাজ। আমার মনে হয় এগুলো বহু পুরনো ওষুধ আর অন্য কোথাও চালাতে পারেনি। এখানে কাউকে কোনো রকম কাটমানি সিন্ডিকেটের থ্রু দিয়ে এই ওষুধগুলো নীলরতন সরকার হাসপাতালে ঢুকে পড়েছে এবং ধীরে ধীরে এই ওষুধগুলোই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের শিশুদের মধ্যে প্রবেশ করবে এবং তার জন্য যে প্রাণহানি হবে তার জন্য দায়িত্ব কিন্তু সর্বোপরি মুখ্যমন্ত্রী এবং তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Come, come, my love, please don't say no, baby. Come, 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 my love. V-Guard-এর এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। এই মুহূর্তের বড় খবর, মাধ্যমিকের আগেই এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা। ভোটের মাঝেই এপ্রিলের তৃতীয় সপ্তাহে রাজ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা। কি জানতে পারছি আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমার সহকর্মী সুমন মহাপাত্র। সুমন, দেখো, একবারে 90 দিনের ব্যবধান থাকে যার মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেই দিকেই কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুই পরীক্ষার বোর্ড এগোচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়তো এবারে মাধ্যমিকের আগেই প্রকাশিত হবে। সেক্ষেত্রে এপ্রিলের 3rd উইক, এপ্রিল মাসের মধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যেতে পারে। অন্যদিকে মাধ্যমিকের ক্ষেত্রে 2nd উইক অফ মে মাধ্যমিকের রেজাল্ট বেরোতে পারে, এমনটা কিন্তু আমরা প্রাথমিক সূত্রে জানতে পারছি এবং রেজাল্ট বেরোনোর সম্ভাবনা মাধ্যমিকের আগেই উচ্চ মাধ্যমিকের তা কিন্তু প্রবল প্রখর হচ্ছে। মঞ্জিরা, আপাতত তোমাকে ধন্যবাদ সুমন। এই মুহূর্তের খবর, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড, SSKMকে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের কি নির্দেশ, আরো বিস্তারিত জানবো। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমার সহকর্মী। শ্রাবন্তী, দেখো, সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। SSKM হাসপাতালে মেডিকেল বোর্ড গঠন নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এমনকি প্রয়োজনে যে জেলে রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র সেখানে গিয়েও পরীক্ষা করতে পারেন ওই সমস্ত বোর্ডের চিকিৎসকরা। কি কি কারণে শারীরিক চিকিৎসার প্রয়োজন রয়েছে তার পরামর্শ দেবে মেডিকেল বোর্ড। সুজয় কৃষ্ণ ভদ্র তার শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং তারপরে আজকের এই নির্দেশ। শ্রাবন্তী, ধন্যবাদ। Brought to you by V-Guard.